নমস্কার। আজকে রাতের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহ অনুষ্ঠান করতে পারিনি, আপনারা জানেন। বহু মানুষ ফোন করেছিলেন, অনেকের সাথেই কথা বলেছি, কিছু কজ ছিল সেই জন্য অনুষ্ঠান করতে পারিনি। আজকে যেরকম আলোচনা কন্টিনিউ করছিলাম, অর্থাৎ প্রথমে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে 12টা ঘরে আমাদের শরীরের কোন কোন ভাবকে নির্দেশ করে, তার উপরে একটা মোটা দাগের আলোচনা। বর্তমানে কোন কোন নক্ষত্র কিভাবে ফাংশন করে তার উপরে একটা মোটা দাগের আলোচনা। তো আজকে আলোচনায় রাহুল নক্ষত্র দিয়ে শুরু করব। তো 5টা নক্ষত্র নিয়ে আলোচনা করেছি, আজকে 6 নম্বর নক্ষত্র থেকে শুরু করব, 6, 15, 24। তো আমি কেতুর নক্ষত্রে আলোচনা করার সময় আপনাদের বলেছিলাম যে আমি আলোচনা করার সময় যে অভিজিৎ নক্ষত্র আছে সেই নিয়ে আপনাদের কিছু বলবো, কিন্তু এই ম্যাটারটা আমি পরে বলবো, কারণ তাতে রিদম নষ্ট হবে, অনেক অপ্রাসঙ্গিক কথা আসবে। তো যাই হোক, আজকে আপনাদের যেটা নিয়ে বলবো, রাহু এবং কেতু হচ্ছে এমন দুটো সিউডো প্ল্যানেটস। এরা কোনো প্ল্যানেট নয়, এদের কোনো অস্তিত্ব নেই। তো এই অস্তিত্ব না থাকার জন্য, অস্তিত্ব আছে কিন্তু ভার্চুয়ালি আছে, অ্যাকচুয়ালি নেই। অর্থাৎ খালি চোখে এদের কখনো মানে কোথাও এদের লোকেট করা যাবে না। তো ভার্চুয়ালি প্রেজেন্স আছে এদের দুজনেরই। দুজনের মানে একজনেরই শরীরের অর্ধাংশ আরেকটি পার্ট। তো যাই হোক, তো এরা সবসময় নেগেটিভলি ফাংশন করে, কারণ এরা ইন্ট্রুডার। সৌরজগতের মধ্যে এদের কোনো স্থান নেই। দেখবেন আমাদের যে রাশিচক্রের 12টা ঘর আছে, 12টা ঘরের মধ্যে রাহু কেতুর কোনো ঘর নেই। আমরা কাল্পনিকভাবে কখনো কেউ কন্যা রাশিকে বলে, কেউ আমাদের মিথুন রাশিকে বলে, বিভিন্ন লোক বিভিন্ন রকম বলে, বিভিন্ন বইতেও বিভিন্ন রকম বলা আছে, কোনো কোনো বইতে আবার একরকমও বলা আছে, কিন্তু অ্যাকচুয়ালি ওদের কোনো ঘর নেই। আপনি আপনার বন্ধুর বাড়িতে গিয়ে রয়েছেন, বা কোনো হোটেলে গিয়ে ভাড়া রয়েছেন, বা কোনো রেন্ট হাউসে রয়েছেন, কিন্তু আলটিমেটলি সেটা আপনার জিনিস নয়। হ্যাঁ, যখন আপনার 7জন, মানে সূর্য এবং চন্দ্রকে যোগ করে টোটাল 7, 5টা প্ল্যানেটের প্রত্যেকের 2টো, রবিচন্দ্রের একটি করে ঘর। তো 12টা ঘরের মধ্যে রাহু কেতুর কোনো ঘর নেই, কিন্তু নক্ষত্রে দেওয়া আছে। এটা সব থেকে অদ্ভুত ব্যাপার। সুতরাং নক্ষত্র দিয়ে তাদের প্রভাবকে ইন্ডিকেশন করে দেওয়া হয়েছে। তো যাই হোক, আলোচনা আগে বাড়ানোর আগে আমি আজকের এই মুহূর্তের রাশিচক্রটা বলে দিই, অর্থাৎ গোচর ফলটা বলে দিই। সেটা হচ্ছে, লগ্ন জানতে চাই। এই মুহূর্তে সিংহ লগ্ন আছে 15 ডিগ্রিতে। আচ্ছা, তার থেকে 4 ঘর দূরে, অর্থাৎ 4th হাউসে বৃশ্চিকের ঘরে শুক্র এবং কেতু রয়েছে। শুক্র রয়েছে 23 ডিগ্রি 21 মিনিটে, আর কেতু রয়েছে 24 ডিগ্রি 50 মিনিটে। তার পরের ঘরে বৃহস্পতি শনি রয়েছে। শনি রয়েছে 7 ডিগ্রি 12 মিনিটে, বৃহস্পতি রয়েছে 8 ডিগ্রি 9 মিনিটে। এবার বুঝতে পারছেন বৃহস্পতি শনির মধ্যে কিন্তু 1 ডিগ্রি ডিফারেন্স বেড়েছে। যারা আমার ইউটিউব অনুষ্ঠান শুনেছেন তারা জানেন যে এই মহাগুরু সৌরী যোগ, অমুক তমুক, অনেক মানুষ আমাকে বিভিন্ন রকম প্রশ্ন করেছে। এর উপরে আমি অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠান তৈরিই করিনি। আমি মঙ্গলের গোচর নিয়ে বলার সময় কিছু অ্যাডিশনাল কথা বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে শনি এবং বৃহস্পতি দুজনে এক নক্ষত্রে থাকলে বা 1 ডিগ্রিতে থাকলে গুরু সৌরির এফেক্ট ভালো হয় না। মকরের ঘরে তো কখনোই নয়, কারণ এর থেকে 19 বছর 7 মাস আগে, যখন এর আগের গুরু সৌরী যোগ হয়েছিল, সেটা হয়েছিল সিংহ রাশিতে। তো হ্যাঁ, সেটা হয়েছিল, ক্ষমা করবেন, সেটা হয়েছিল বৃষ রাশিতে। তো 19 বছর আগে যে বৃষ রাশিতে হয়েছিল সেটা অ্যাক্টিভ রুম ছিল, কিন্তু এই রুমে এসে কিন্তু সেটা খুব অ্যাক্টিভ নয়। এবং যতক্ষণ পর্যন্ত দুজনের মধ্যে অন্তত 4 ডিগ্রির মতন ডিফারেন্স না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দুজনে খুব একটা ফল দেওয়ার মতন, খুব র্যাপিড দৃশ্যপট পরিবর্তন করার মতো অবস্থায় আসবে না। তো সেইটা একটু পার্থক্যটা হয়েছে 1 ডিগ্রির মতন। আচ্ছা, তারপরে মেষ রাশিতে মঙ্গলের ট্রানজিট হয়ে গেছে। মঙ্গল এখন রয়েছে 2 ডিগ্রি 11 মিনিটে, আস্তে আস্তে গতি নিচ্ছে। মঙ্গল এখন মোটামুটি 23-24 মিনিটের মতন গতি আছে। তার পরের ঘরে রাহু আছে 24 ডিগ্রি 50 মিনিটে। তার পরের ঘরে আজকে চন্দ্র আছে। চন্দ্র এই মুহূর্তে প্রায় 9 ডিগ্রিতে রয়েছে, এবং ইভেনচুয়ালি আজকে আলোচনা করছি, এটা একটা অদ্ভুত ব্যাপার। সেটা হচ্ছে চন্দ্র ইমিডিয়েট রাহুর নক্ষত্রেই রয়েছে, সেটা হচ্ছে আদ্রা নক্ষত্রে। তো এই হচ্ছে ইমিডিয়েট গোচর ফল। গোচর কিন্তু বেটার আছে। শুক্র যেই না কেতুর অ্যাক্সিসকে, রাহু কেতুর অ্যাক্সিসকে ক্রস করে যাবে, অর্থাৎ 1 তারিখ ক্রস করে যাবে, নেগেটিভিটিটা অনেকাংশে ডিমিনিশড হয়ে যাবে, কমে যাবে। আমি প্রত্যেককেই বলেছি যে শুক্রের ওপরে মঙ্গলের 8ম দৃষ্টি আছে, সেটা মঙ্গলের নিজস্ব ঘর। কেতু বসে রয়েছে, কেতুর ওপরেও মঙ্গলের দৃষ্টি রয়েছে। তো সেই জন্য
প্রত্যেকে গৃহশান্তি বজায় রাখবেন, স্পেশালি দাম্পত্য কলহ যদি হয় যে কোনো একজন চুপ করে থাকবেন অ্যাটলিস্ট, না হলে কিন্তু এই 3-4 দিন অশান্তির প্রবণতাটা একটু বাড়বে। আচ্ছা, আদ্রা, স্বাতী এবং শতভিসা এই 3টে নক্ষত্রকেই আপনারা দেখুন একটা একটা ঘরে আছে, অর্থাৎ আদ্রা রয়েছে মিথুন রাশিতে, স্বাতী রয়েছে শুক্রের ঘরে তুলা রাশিতে, এবং শতভিসা রয়েছে কুম্ভের ঘরে পুরো মানে শনির ঘরে। এই 3টে নক্ষত্রের মধ্যে শতভিষজের গুণ বলা হয় এখানে, এই নক্ষত্রটি ব্যতি রেখে বাকি দুটো নক্ষত্রের মধ্যে রাহুর 6 নম্বর নক্ষত্র সব থেকে নেতিবাচক নক্ষত্র। এ নিয়ে প্রচুর বিতর্ক আছে পণ্ডিতদের মধ্যে, কিন্তু আমি অধিকাংশ পণ্ডিতদের মতকে কনসিডার করে বলছি। নেতিবাচক ইন দ্য সেন্স কি, রাহু যেই ধরনের কারকতাকে নির্দেশ করে সেই কারকতার সব থেকে বেশি প্রকাশ আদ্রা নক্ষত্রে হয়, শতভিসাতে সব থেকে কম হয় মনে রাখবেন। কিন্তু শতভিসা নক্ষত্রে চন্দ্রের অবস্থান কিছু কিছু ক্ষেত্রে ভালো নয়, নবাংশ ভিত্তিক বার করতে হবে, কারণ একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, সুতরাং চন্দ্র নবাংশে 4টে ঘর অতিক্রম করতে পারে। এই 4টে ঘরের মধ্যে কোন ঘর পড়ছে এবং সেটা বৃহস্পতির সাপেক্ষে কোথায় আছে এবং শুক্রের সাপেক্ষে কোথায় আছে, এটাকে না দেখে বলাটা সম্ভব নয়। সুতরাং শতভিসার ব্যাপারটা আপাতত আলাদা করে রাখছি। বাকি দুটো নক্ষত্রের মধ্যে আদ্রা নক্ষত্র হচ্ছে এমন একটি নক্ষত্র যেটি পুরো মিথুন রাশি জুড়ে অবস্থান করছে, 20 ডিগ্রি পর্যন্ত অবস্থান করছে। 6 ডিগ্রি 40 মিনিট মিথুন রাশিতে, সেখান থেকে 20 ডিগ্রি পর্যন্ত মিথুন রাশির স্প্যান আছে। এই স্প্যানের মধ্যে ও ভীষণ অ্যাক্টিভ থাকে, এবং আপনারা দেখবেন প্রত্যেকেই যে গত বছরের একদম শেষের দিকে, 19-এর শেষের দিকে, যখন এই এই মহামারীর যে একটা প্রকোপের যে প্রথম লক্ষণ, মোটামুটি রাহু তখন 23-24 ডিগ্রি অর্থাৎ পুনর্বসু নক্ষত্র ছাড়ার দিকে রয়েছে, এবং বৃহস্পতি থেকে তার দৃষ্টিটাও, তার যে ফোকাসটা আছে, ফোকাসটাও কমার দিকে রয়েছে। রাহু এই নক্ষত্রে ঢোকার পর থেকেই কিন্তু এর অ্যাক্টিভেশনটা আস্তে আস্তে বেড়ে গেছে, কারণ রাহুকে ওই সময় কন্ট্রোল করার মতো কেউ নেই। বৃহস্পতিও কিন্তু মকরের দিকে আস্তে আস্তে এগিয়ে গেছে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে যখন বৃহস্পতি 23-24 ডিগ্রি ক্রস করে গেছে, তখন কিন্তু রাহুর ওপরে বৃহস্পতির যে 7 নম্বর দৃষ্টি ছিল সেই ফোকাসিংটা সরে গেছে, তো তার ফলে গন্ডগোল হয়েছে। আপনাদের অনুষ্ঠান চলাকালীন একটা কথা বলি, আমি কিন্তু অনুষ্ঠান চলাকালীন ফোন নিই না, সেই দয়া করে কেউ ফোন করবেন না। রোজ বলি, তবুও প্রচুর মানুষ ফোন করেন। ফোন কিন্তু আমি নিই না, আমার এখানে কোনো ফোনের ডিভাইস নেই, শুধু নর্মাল আলোচনা করি, প্রয়োজন মনে করলে শুনবেন, কিন্তু ওই দয়া করে ফোন করবেন না। যাই হোক, তো 6 নম্বর নক্ষত্র আদ্রা নক্ষত্র থেকে বুঝতে পারছেন আর্দ্রতার সাথে যুক্ত। রাহু এক ধরনের স্যাঁতস্যাঁতে পরিবেশকে নির্দেশ করে, অর্থাৎ কিছুটা জলীয় প্রবৃত্তি, জলীয় না বলেও সেটাকে ইথার প্রবৃত্তি বলতে পারেন। বহু জায়গায় দেখবেন, বহু বাজার চলতি বইতে বা বহু পণ্ডিতদের বইতে আমি দেখেছি রাহুকে শনির সাথে খুব ভালো বন্ধুত্ব বা তুলনা এগুলো করা হয়েছে। কেউ কারুর বন্ধু নয় অ্যাকচুয়ালি, কেউ কারুর শত্রুও নয়। অবস্থা বা সেটা সময়ের পরিপ্রেক্ষিতে এই শত্রুতা বন্ধুতা হয়, কিন্তু ফ্যাক্টর হচ্ছে দুজনের মধ্যে কারকতাগত ডিফারেন্স থাকে। এবার একজনের সাথে আরেকজনের কারকতার যদি পার্থক্য থাকে, তাহলে হয়তো আপনি সেটাকে আমাদের সাধারণ ভাষায় চলতি ভাষায় বন্ধু বা শত্রু বলে ডিনোট করতে পারেন। অ্যাকচুয়ালি রাহু অ্যাকচুয়ালি কারুর বন্ধু নয়, শনির তো কখনোই নয়, কারণ শনি হচ্ছে সব থেকে স্যাক্রেড প্ল্যানেট, সব থেকে পবিত্র এবং সব থেকে শক্তিশালী গ্রহ। রবির পরে যদি কেউ শক্তিশালী থাকে সেটা শনি। রবি নিজে তো কোনো কাজ করে না, রবি সমস্ত কাজই স্যাটার্নকে দিয়েই করায়। তো সেক্ষেত্রে স্যাটার্ন হচ্ছে সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে ডিমার্কেটেড প্ল্যানেট। তো তার বন্ধু কখনো রাহু হতে পারে না, যে সম্পূর্ণ বিপরীতধর্মী। অর্থাৎ যত রকম তামসিক প্রবৃত্তি রয়েছে, টোটাল ষড় রিপুর কারক হচ্ছে রাহু। তো সে কোনোদিন শনির বন্ধু তো কারক নয়, কারোরই বন্ধু হতে পারে না। হ্যাঁ, শুক্রের সাথে মঙ্গলের সাথে তার কিছু প্রিন্সিপালগত মিল আছে, দুজনে এক পথে কিছুটা চলার পথিক। কিন্তু প্রথম কথা, রাহু কোনো প্ল্যানেটই নয়, এটা হচ্ছে প্রথম ব্যাপার। বাকিরা তো প্ল্যানেট। রবি চন্দ্রকে ছেড়ে দিন, রবি নক্ষত্র, চন্দ্র পৃথিবীর উপগ্রহ। আমরা কনসিডার করার সময় সবাইকেই নর্মালি সেভাবে বলি, কিন্তু অ্যাকচুয়ালি দুজনের আলাদা আইডেন্টিটি আছে। 5টা যে প্ল্যানেট আছে, 5টা প্ল্যানেটের মধ্যে রাহু কেতু ইনক্লুডেড নয়।
তো রাহু কারুর বন্ধু নয়, কেতুর কথা তো ছেড়েই দিলাম, সে রাহুরই একটি অংশ। সুতরাং রাহু বলছি মানে কেতুকেও বলছি একসাথে কনসিডার করে নিয়ে। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে পুনর্বসু শরীরের কোন কোন অংশকে দেখে। দেখুন, রাহু শরীরের এমন অংশকে দেখে যে অংশ বাইরে থেকে দেখা যায় না, অর্থাৎ হিডেন। এবার আপনি ভাববেন অন্তর্যন্ত্র, না, অন্তর্যন্ত্র নয়, অন্তর্যন্ত্রও দেখা যায়। অন্তর্যন্ত্র তো দেখা যায়, একজন ডাক্তারবাবু বা একজন ম্যাডাম যদি কারো সার্জারি করছে, সে তো ওপেন করলেই দেখতে পাবে ভিতরে কোনো টিউমার হয়েছে কিনা বা কোনো যন্ত্রে ত্রুটি হয়েছে কিনা, তিনি সেটাকে সারানোর চেষ্টা করবেন। তার মানে সেটা ভিজিবল, দেখা যায়। রাহু হচ্ছে এরকম নির্দেশ করে যেটা দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া, যেমন ভাইরাস, যেটাকে আমরা ম্যাগনিফাইড করে দেখি, অর্থাৎ কোনো কেমিক্যালের সাহায্যে তার প্রেজেন্স বোঝার চেষ্টা করি। মনে রাখবেন, রাহু হচ্ছে, কেতু হচ্ছে আনসিন, যাকে দেখা যায় না, কিন্তু সে আছে মানে কষ্ট দিচ্ছে। এবার একটা ব্যাকটেরিয়া তো একটা একটা জীবন্ত প্রাণী, সে তো একটা এককোষী বা বহুকোষীয় হতে পারে, আমি জানি না। এককোষী তো অবশ্যই, কিছু কিছু বহু রয়েছে, কিন্তু ভাইরাস তো জীব এবং জড়ের মধ্যেখানে অবস্থানকারী। আমাদের দেহের মধ্যে সে জীবের মতো আচরণ করে, দেহের বাইরে জড়ের মতন। তার অবস্থানটাই পিকিউলিয়ার এবং তাকে আইডেন্টিফাই করাটাই খুব মুশকিল। বহু ভাইরাস আছে, এই সম্পূর্ণ মহাবিশ্ব ছেড়ে দিনই, পৃথিবীর বুকে এত ভাইরাস আছে যা গুণে শেষ করা যাবে না। এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি, কোটি কোটি ভাইরাস আছে। এবং ভাইরাস এত দ্রুত নিজেকে মডিফাই করে, অর্থাৎ একটা রাক্ষসের প্রবৃত্তি, কি ক্যামেলিয়ানের মতন খুব দ্রুত নিজের রূপ পরিবর্তন করতে পারে। যারা ছোটবেলায় বিভিন্ন রকম আমাদের ধর্মগ্রন্থের ওপর বিভিন্ন যেগুলো সমস্ত সিরিয়াল টিরিয়াল হতো তৎকালীন সময়, দেখবেন যে হঠাৎ মায়াবী হয়ে যায় না, তো ক্যামেলিয়ান টাইপের হয়, খুব দ্রুত চেঞ্জ করতে পারে। তো আমাকে এই প্রশ্নটা বহু লোক করে যে রাহু তাহলে কি শরীরের কোনো অন্তর্যন্ত্র? মোটেই অন্তর্যন্ত্র নয়। শরীরের এমন কোনো জায়গায় অ্যাফেক্টেড, প্রথম কথা শরীরের কোনো অংশই ওর দ্বারা ডিনোটেড নয়, ও তো অংশ নয়, তো সূর্যের কোনো অংশ নয়। আমাদের শরীর হচ্ছে সূর্যের যে যতগুলো গ্রহ একদম প্লুটো পর্যন্ত, বা তারপরেও যদি পরবর্তীকালে আবিষ্কৃত হয়, দেখা যায় সৌরজগৎ আরও বিস্তৃত, নিশ্চয়ই হয়তো হবে বা হচ্ছেও এখন, সেগুলো তো সবই সূর্যেরই অংশ, সব কিছুই। সুতরাং তার মধ্যে সূর্যের গুণ আছে, যেরকম আমাদের গুণ আছে, আমাদের মধ্যেও সেই একই গুণ আছে, কম বেশি বিভিন্ন গ্রহের কারকতা অনুসারে। খুব লজিক্যালি বোঝার চেষ্টা করুন, রাহু কেতু এই সৌরমণ্ডলের মধ্যে অবস্থানকারী কেউ নয়, তারা বাইরে থেকে এসছে, ইন্ট্রুডার, তারা অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী যখন এসছে আপনার ঘরে, যদি একটা দুষ্কৃতী এসে ঢোকে, তো তার উদ্দেশ্য কি থাকবে? ক্ষতি করা, আপনার জিনিসপত্র লুট করা, আপনাকে অসম্মান করা, সেটাই তার মুখ্য উদ্দেশ্য থাকবে। তো সেই জায়গায় এর কাজই হচ্ছে তাই, সেই কারণেই কথাটা বলা। তো শরীরের কোনো অংশ এর দ্বারা ডিনোট হয় না। বহু মানুষ বলে যে আমাদের শরীরের এই অংশ রাহু দ্বারা ডিনোটেড, আমাদের শরীরের এই অংশ আমাদের আত্মাকে জল পান করায় নাকি কেতু, এসব বহু মানুষ প্রশ্ন করে। প্রশ্নের আমি একদিন স্ক্রিনশট দিয়ে আমার চ্যানেলে আর কি আমি ছাপিয়ে দেবো যে এসব প্রশ্ন তারা কোথা থেকে পায়। কোনো পণ্ডিত ব্যক্তি কোনোদিন এসব কথা উল্টোপাল্টা লেখেননি। এগুলো মানুষের পরবর্তীকালে চিন্তা থেকে বিভিন্ন রকম বেরিয়েছে, সেগুলোই হয়তো লিপিবদ্ধকরণ হয়েছে। যাই হোক, রাহু আমাদের শরীরের এমন অংশকে দেখে যে অংশ বাইরে থেকে ঢুকেছে, অর্থাৎ নিজে যেরকমভাবে ঢুকেছে বাইরে থেকে এসে, ঠিক সেরকমভাবেই আমাদের শরীরে ঢুকেছে। এবার আপনি হয়তো বলতে পারেন যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো তো এই মহাবিশ্বেই তৈরি হচ্ছে, সুতরাং হ্যাঁ, মহাবিশ্বে তো রাহুও তৈরি হয়েছে, এই মহাবিশ্বের বাইরে তো কিছু নয়, সবই তো ভগবানের দেহের মধ্যেই আছে, তার বাইরে কিছু নয়। কিন্তু ওরা এই সৌরজগৎটাকে যদি আপনি সেপারেটলি ধরেন, তাহলে সৌরজগতের পার্ট নয়। চোর, ডাকাত, দুষ্কৃতী, তারা তো এই সমাজেই রয়েছে, পৃথিবীর বাইরে থেকে তো আসে না, চাঁদ বা অন্য কোনো জায়গা থেকে তো আসে না, কোনো গোপন ডেরায় লুকিয়ে থাকে এবং সুযোগের সদ্ব্যবহার করে তারা। তার মানে কি তারা পৃথিবীচ্যুত বা এরকম নয়, সমাজচ্যুত, তারা এক্সকমিউনিকেটেড, বা অনেক সময় সমাজের মধ্যে বিভিন্ন রকম বেশ ধারণ করে থাকে যাকে দেখে বোঝা যায় না। এই দুটো হচ্ছে পার্থক্য। তো রাহুকেতুও সেরকম। তো সে বাইরে থেকে এসছে এবং আমাদের শরীরে বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফর্মে আমাদের শরীরের মধ্যে ঢুকে অ্যাফেক্ট করে। কোন কোন জায়গায় অ্যাফেক্ট করে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট জায়গা। আমাদের শরীরের শতকরা 75 থেকে 80 ভাগই জল। তো জল যেখানে থাকবে রাহু সেখানে অ্যাফেক্টেড হবে। অর্থাৎ রাহু
অমনি প্রেজেন্ট আছে, অর্থাৎ শরীরের সমস্ত জায়গায় সে এফেক্ট করতে পারে। ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাল ইনফেকশন শরীরের কোথায় না হতে পারে, অলমোস্ট সব জায়গায় হয়তো হয়। আমি তো শুনেছি বা বই ফইতে পড়েছি, টেকনিক্যাল নই, কিন্তু সাধারণ নলেজের মাধ্যমে বলছি, সব জায়গায় হয়। মাথায় মানুষের চুল ওঠে, সেটাও শুনেছি নাকি এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, তো সেখানেও রাহু ফাংশন করছে। পায়ের তলায়ও অনেকের বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন হয়, বিভিন্ন রকম বেদনাদায়ক পীড়া দেয়, তো সেটাও তো রাহু দিচ্ছে। তো রাহু অমনি প্রেজেন্ট। এবার রাহু কোথায় অমনি প্রেজেন্ট হলেও, সব জায়গায় প্রেজেন্স থাকলেও কোথায় বেশি প্রেজেন্স, যেই জায়গার সাথে ভোগের প্রবৃত্তি আছে সেখানে রাহু প্রেজেন্স বেশি। ভোগের প্রবৃত্তি কোন কোন জায়গায় থাকে? আমাদের ষড়রিপু যেখানে অ্যাক্টিভ থাকে তার সব জায়গায়। অর্থাৎ আমরা যে খাদ্য খাই, খাদ্য তো একটা ভোগ করা, খাবার খাচ্ছি, অনেকে খেয়ে আনন্দ পায়। এবার খাদ্য তো একটা খেতেই হবে একটা লিমিটেড অনুসারে। যারা আনলিমিটেড খাবার খাচ্ছে, যা পাচ্ছে খাচ্ছে, সেটা সে কোনো নিষিদ্ধ দ্রব্যও খাচ্ছে, কেউ সাধারণ খাবারই এত অতিরিক্ত পরিমাণে খাচ্ছে যেটা তার শরীর খারাপ করছে, বা অতিরিক্ত সে স্থূল হয়ে যাচ্ছে, যার জন্য শরীরের ব্যালেন্স নষ্ট হচ্ছে, বা কেউ অতিরিক্ত ভাজা পোড়া তেল। রাহুর সাথে কিন্তু এক ধরনের পচার যুক্ত আছে, মানে যেটাকে আমরা র্যানসিড বলি, বাসি খাবার যুক্ত আছে, যেটা কিছুটা তার ব্যাকটেরিয়াফিকেশন হয়ে গেছে, ভাইরাসফিকেশন হয়ে গেছে, এরকম খাবার। অনেক সময় দেখবেন বিভিন্ন খাবার একদিন রেখে দিলে খাবারটা একটু টকে যায়, সেই খাবারটা কিন্তু রাহু ইন্ডিকেটেড, অর্থাৎ তার মধ্যে অ্যাক্টিভেশন আছে। এবার সেই খাবার, অনেকে আবার সেই খাবার খেতে পছন্দও করে, এরকম মানুষও আমি দেখেছি, রেখে খায়, একদিন বাসি করে খায়। তো এগুলো কিন্তু ইন্ডিকেশন তার শরীরে ওই ধরনের একটা ভোগ করার প্রবৃত্তি আছে। বিপরীত লিঙ্গের প্রতি ভোগ করা, অর্থ ভোগ করা, যশ ভোগ করা, কাম ভোগ করা, তাতে কোনো অসুবিধা নেই, সব কিছু ভোগেরই একটা লিমিটেশন আছে। রাহু যেটা করে সেটা হচ্ছে লিমিটেশনের বাইরে আপনার ভোগকে নিয়ে যাবে, অর্থাৎ স্বাভাবিকের থেকে অতিরিক্ত পরিমাণে আপনার উপর এফেক্ট দেবে। তখনই বুঝবেন যে সেটা আপনি রাহু দ্বারা গ্রসিত হয়ে গেছেন। রাহু কিন্তু গ্রস্ত হয় বা দৃষ্ট হয় বা যুক্ত হয়, কিন্তু সে কোথাও নেই, আপনি তাকে ডিমার্কেটেড করতে পারবেন না। এই হচ্ছে রাহু কেতুর সব থেকে নেগেটিভ জায়গা, যাকে দেখা যায় না। অর্থাৎ আপনি একজন ডাক্তারবাবুর কাছে গেলেন, তিনি আপনার একটা সিমটম দেখে হয়তো 2-3 রকমের ডিজিজ কল্পনা করলেন, তারপর তিনি তার অভিজ্ঞতার নিরিখে কতগুলো টেস্ট দিলেন। এইবার সে ইন্ডিকেট করছে যে কোন টেস্টটা ঠিক হবে, তাহলে আমি অ্যাসার্টেন করব। অর্থাৎ রাহু এবং কেতুর যে ক্ষতি, সেটাকে অ্যাসার্টেন করাটা খুব মুশকিল হয়। তো শরীরের সব জায়গায় হয়। আমি খুব ছোট করে বললাম, যারা একটু এই রিলেটেড জায়গায় সাথে যুক্ত আছেন তারা এবার বুঝে নিন যে রাহু কেতু কোন কোন জায়গায় অ্যাফেক্টেড হতে পারে। আমি বহু লোকের এরকম দেখেছি ছকের ক্ষেত্রে, ইভেন ভারতবর্ষ তথা পৃথিবীর বহু মানে প্রাজ্ঞবিজ্ঞ ডক্টরও তার প্রেগনেন্সি কেন আসছে না সেটা বলতে পারছে না। বিভিন্ন ওষুধ দিয়েছে, কোনো তার প্রবলেম ইন্ডিকেট হচ্ছে না, কিন্তু তিনি মা হতে পারছেন না, বা একজন কাপল পিতামাতার তার যে স্বীকৃতি আছে সেটা পাচ্ছেন না। এটা একটা খুব কমন এবং খুব বেদনাদায়ক সমস্যা, খুব কমন, মানে সব জায়গায় আপনি প্রায় দেখতে পাবেন এরকম কিছু সমস্যা রয়েছে। এরকম বহু জায়গায় ছকের ক্ষেত্রে, এক্ষেত্রে নবাংশ তো অবশ্যই দেখতে হবে এবং রাহুর এফেক্ট দেখতে হবে। বহু ক্ষেত্রে দেখেছি যে নবাংশের ক্ষেত্রে 5th হাউসে রাহুর আসপেক্ট আছে, এবং সেই রাহু শুক্র বা বৃহস্পতি বা বহু ক্ষেত্রে মঙ্গলের দ্বারা যুক্ত আছে। নর্মাল হরোস্কোপে কোনো প্রবলেম নেই, অর্থাৎ D1-এ কোনো প্রবলেম নেই, কিন্তু D7-এ প্রবলেম আছে, D9-এ প্রবলেম আছে, নবাংশে প্রবলেম আছে একদম স্পেসিফিক, এবং হোড়াতে প্রবলেম আছে। এইগুলোই হচ্ছে রাহুর এফেক্ট। রাহু সেই জায়গায় অ্যাক্টিভ থাকে, কেতু সেই জায়গায় অ্যাক্টিভ থাকে যেখানে মানুষের রিপু ভোগ করার প্রবৃত্তি থাকে। বহু লোক দেখবেন চুরি করে, তাদের কি আছে, চুরি করে হয়তো তার প্রয়োজনও নেই, তবুও তার মধ্যে এমন একটা নেশা আছে যে সে পয়সা আয় করছে শুধুমাত্র নেশার জন্য। এই যে নেশা, যেটা আপনার প্রয়োজনের থেকে বেশি আপনাকে দৌড় করাচ্ছে, যেটার আপনার প্রয়োজন নেই, আপনি সন্তুষ্ট পরিতৃপ্ত, তারপরেও আপনাকে যখন দৌড় করাবে
তখন আপনি বুঝবেন যে আপনার মধ্যে রাহুর এফেক্ট কিন্তু বা কেতুর এফেক্ট কিন্তু রয়েছে। এটা যে প্রথম কথা। কোনো মোক্ষ ঠক্ষের সাথে কোথাও কেতুর কোনো যুক্ত নেই, কোথাও লেখা নেই শাস্ত্রে। আমি সম্পূর্ণ পড়ে বলছি, কেউ যদি মানে যুক্তিপূর্ণ তর্ক করে আমি তার সাথে করতেও রাজি আছি। আপনাদের আমি পরিষ্কার বলছি, শাস্ত্র আমার পুরো পড়া, দায়িত্ব নিয়ে বলছি, কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই। যে কোনো যারা যেগুলো ইনকর্পোরেশন হয়েছে পরবর্তীকালে, সেগুলো বিভিন্ন থটস বা বিভিন্ন স্কুল অফ থটস থেকে সেগুলো এসছে, কোথাও লেখা নেই। একটা ডেমনের দেহর একটা অংশ কি কোনোদিন অমৃত হতে পারে? সে কি করছিল? চুরি করছিল। কেন চুরি করছিল? তার ভোগ করার ইচ্ছা। সে অমর হতে, কেন অমর হতে ইচ্ছা? কারণ তিনি সবকিছু ভোগ করবে, তার প্রবৃত্তিটাই ভোগ করা। ভগবান কিভাবে বর্ণনা করছে দেখুন, তার সমস্ত প্রবৃত্তিটাই ভোগ করা। তো যে যার প্রবৃত্তি ভোগ করা, যার রিপু দোষে যে পুরোপুরি পরিপূর্ণ, একটা একজন ডেমান এবং একজন আদর্শ সাত্ত্বিক গুণসম্পন্ন মানুষের মধ্যে পার্থক্য কি? পার্থক্য এইটুকুই। তো যে ভোগ করতে চায়, তার দেহের অংশ কি ভোগ করতে চাইবে না, না সে সাত্ত্বিক হয়ে যাবে? এটা কোনোদিন কোনো যুক্তিতে ব্যাপারটা বোঝাচ্ছে না। কমন সেন্স এটা অ্যাপ্লাই করুন। কেতু কোনোদিন কারুর পক্ষে সুখদায়ী হতে পারে না। হ্যাঁ, কিছু কিছু লোকের দশা ভালো যায়, পরবর্তীকালে তাকে চূড়ান্ত ভোগ করতে হয়, চূড়ান্ত, এটুকু বলে দিলাম। অর্থাৎ যে কেতুর দশা, রাহুর দশা খুব ভালো ভোগ করেছে, কর্মফল তো অবশ্যই আছে, তার ছকে হয়তো পোস্টিং বেটার আছে, তিনি ভোগ, এবং দেখবেন যারা করেছে তারা কিন্তু ভোগের সাথেই যুক্ত আছে। এমন নয় যে তিনি বিরাট দানশীল হয়ে গেছেন, তিনি সমাজের জন্য এমন কিছু কীর্তি স্থাপন করেছেন যে এই কীর্তি সমাজে একদম অক্ষয় হয়েছে, সমাজের বিরাট অগ্রগতি ঘটেছে লং রানে। তার সাথে তার কিছু ভোগের টেন্ডেন্সিও আছে, দুটো একসাথে করবে। আমি বলছি যে 0.01% মানুষ যে রাহু কেতুর দশায় খুব ভালো ভোগ করেছে, তাদের জন্য বলছি, কোনোদিন সম্ভব নয়। আপনার সাথে তো প্রথম মিসম্যাচ হচ্ছে, তিনি একজন ডেমন, আপনার সাথে কখনো তার খাপ খাবে না, তার দশা আপনি ভোগ করছেন, সে যেখানেই থাক না কেন তার দশা আপনাকে কোনোদিন ভালো ফল দেবে না। বেসিক ত্রুটি, আর কিছু নয়। কালসর্প চলছে, সেই নিয়ে এত চিন্তা কিছু নেই। পৃথিবীর মহান মহান লোকের কালসর্পে জন্ম হয়েছে, তারা অসম্ভব মহান কীর্তি স্থাপন করেছে। কালসর্প নিয়ে আমার প্রোগ্রাম আছে, আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। কালসর্পের একটাই প্রবলেম হয়, কালসর্পের লোকেরা 1 আইড বা 2 আইড হয়, তারা কোনো একটা নির্দিষ্ট অভিমুখে বা কোনো দুটো নির্দিষ্ট অভিমুখেই কাজ করতে পারে, তার বাইরে তারা খুব একটা কাজ করতে পারে না। অর্থাৎ তারা মাল্টি ডাইমেনশনাল খুব একটা হয় না বা হন না, তারা কোনো একটা নির্দিষ্ট অভিমুখী হয় বা কোনো নির্দিষ্ট দুটো দিকে যেতে পারে। এটাই তাদের ব্যক্তিত্বের একটা বিকাশ হয়, এছাড়া অন্য কিছু প্রবলেম নেই। এখন প্ল্যানেট পজিশন আরও 3-4 দিন পর থেকে, 4 দিন পর থেকে তো একদম ভেহেমেন্টলি বেটার হয়ে যাবে। আরও 1 তারিখটা চলে গেলে সাবধানে থাকবেন প্রত্যেকে। সামনের দিন বৃহস্পতির নক্ষত্র নিয়ে আলোচনা করব, সেখানে কিছু অন্যরকম কিছু বলা আছে। অভিজিৎ নক্ষত্র নিয়ে আপনাদের বলবো, বহু মানুষ প্রশ্ন করেছে এই নিয়ে শুনতে, আমি নিশ্চয়ই বলবো, আলাদা করে বলবো। আর তো 2-3টে নক্ষত্র নিয়ে বলার আছে, শনি, তারপরে বুধ, তারপরে অভিজিৎ নক্ষত্র নিয়ে বলবো। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।